আজকের বিশেষ প্রতিবেদন আমাদের পুজো স্পেশাল গল্পগুলি একসঙ্গে দেওয়া হলো। গল্পের পরিকল্পনা এবং পরিচালনা আমাদের নিজস্ব। এই গল্পটির সত্য একমাত্র অনুরণন পাঠের। গল্প পাঠে জয়শ্রী, গল্পের চরিত্রাভিনয়ে প্রিয়াঙ্কা। অফিস থেকে ফিরেই ব্যাগটা বিছানার পাশে ফেলে দিল বন্যা। খুব ক্লান্ত লাগছে। আজ চিংড়িঘাটা জ্যাম ক্রস করতে অনেকটা সময় লেগে গেছে। বাড়ি ফিরতে প্রায় 11:30। ফ্রেশ হয়ে ফোনে দেখল বসের মেসেজ, ক্লায়েন্ট লিস্ট পাঠিয়েছে, চেক করে রাতের মধ্যেই পাঠাতে হবে। ডিনারটা করে বসে গেল। ল্যাপটপ খুলে কাজ করতে করতে একটু ঝিমুনি চলে আসে। হঠাৎ মহালয়ার আহ্বান শুনতে পেল। পুরোনো দিনের রেডিওর সেই মহালয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4টে বেজে গেছে। ছোটবেলার স্মৃতি মনে পড়ল। দিদার কাছে মহালয়ার গল্প শোনা, দেবী দুর্গার হাতের অসুর বধের কাহিনী। মহালয়া আর রেডিও এখন নেই, টিভিতেও দেখা যায় না, তবে স্মৃতির মহালয়া আজও বন্যার কানে বাজছে। বন্যা বারান্দায় বের হলো। মহালয়ার সুর আরো জোরে বাজছে। হারিয়ে গেল কল্পনার জগতে, মহিষাসুর মূর্তিনির গল্পে। অনেককাল আগে স্বর্গে এক অসুরের ত্রাস তৈরি হয়, মহিষাসুর। মহিষাসুরের শরীরে ছিল অসুর ও মহিষের বৈশিষ্ট্য। ব্রহ্মা দেবীর তপস্যার ফলে সে আশীর্বাদ লাভ করে যে কোনো দেবতা মানুষ তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু বর পাওয়া মাত্রই মহিষাসুর স্বর্গে অত্যাচার শুরু করে, নিজেকে স্বর্গের অধিপতি দাবি করে। দেবতারা অতিষ্ঠ হয়ে স্বয়ং দেবরাজ ইন্দ্রকে দিয়ে শ্রীদেবীর কাছে যান। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে বলে ওঠেন, কোনো দেবতা মহিষাসুরকে পরাজিত করতে পারবে না, কিন্তু যদি কোনো নারী শক্তি জন্ম নেয় তার হাতে মহিষাসুরকে পরাজিত করা সম্ভব। দেবতারা একে একে শ্রীদেবীর কাছে গিয়ে তাকে অস্ত্র ও আশীর্বাদ প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু সুদর্শন চক্র, ব্রহ্মা কমলডলু ও পদ্মফুল, অগ্নি শূল, বায়ু ধনুক ও বাণ, ইন্দ্র বজ্র ও ঘণ্টা, যম তলোয়ার ও ঢাল। দেবী দুর্গা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মহিষাসুরের অত্যাচার শেষ হবে এবং তার অন্তিম যাত্রা আমি পরিচালনা করব। গভীর কণ্ঠে মহাদেবের আশীর্বাদ। মহাদেব বললেন, দুর্গা, তুমি একাই লড়াইয়ে যাচ্ছ, কিন্তু আমার ত্রিশূল সর্বদা তোমার সঙ্গে আছে। মহিষাসুরের অহংকার এখন চূড়ান্ত, এবার তা শেষ করার সময় এসেছে। অন্যদিকে মহিষাসুর জানতে পারল তাকে পরাজিত করতে দেবতারা এক দেবীর আহ্বান জানিয়েছেন। শুনে কি হেসে উঠল, বলল, আমাকে পরাজয় করতে পারেনি স্বর্গের সর্বোচ্চ দেবতারা, আমায় কিনা পরাজিত করবে এক তুচ্ছ নারী? বেশ, আমি এই যুদ্ধে নিশ্চয় প্রমাণ করে দেব যে মহিষাসুর অপরাজিত, তার পরাজয় কখনোই সম্ভবপর নয়। অবশেষে মহিষাসুর যুদ্ধক্ষেত্রে উপস্থিত, আত্মবিশ্বাসে ভরা, কিন্তু সামনে দাঁড়ানো এক নারী, দেবী দুর্গা। মহিষাসুর হেসে বলে উঠলেন, হে নারী, তুমি অসম্ভব সুন্দরী, তোমার স্থান এই যুদ্ধক্ষেত্রে নয়। আমি কোনো নারীকে হারিয়ে তাকে আঘাত করতে চাই না, পরাজিত করতে চাই না। এই মুহূর্তে তুমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করো।
এদিকে ত্রিশূল হাতে দৃঢ় কণ্ঠে দেবী দুর্গার মুখে ধ্বনিত হলো, হে মহিষাসুর, তোমার এত অহংকার! তোমার মনে হয় এক নারী তোমায় পরাজিত করতে পারবে না? সমস্ত সংসারের সৃষ্টি করতে যে, যার মাধ্যমে সমস্ত সংসার সৃষ্টি হয়েছে, তুমি তাকে হেয় করছো? হ্যাঁ, এই যুদ্ধক্ষেত্রে আমি একা, কিন্তু আমার সাহস ও শক্তি তোমার অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি প্রস্তুত তোমায় পরাজিত করতে, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে এই যুদ্ধক্ষেত্রে আমি তোমার বিপর্যয় ডেকে আনব। মহিষাসুর প্রথমে তার বিশাল সেনা পাঠালে, এই অহংকারী নারীকে পরাজিত করো। দেবী একে একে প্রতিহত করল। তোমার কোনো আক্রমণই আমায় ভয় দেখাতে পারবে না, আমি প্রতিহত করব। তাতে মহিষাসুরের প্রতিক্রিয়া ছিল, তুমি আমায় আটকাতে পারবে না। দেবী দুর্গা তাতে শান্ত এবং স্থির। মহিষাসুর তখন রূপান্তরিত হল হাতি, সিংহ, বন্য মহিষে। প্রতিটি আক্রমণে দেবী চক্র ও ত্রিশূল দিয়ে প্রতিহত করলেন। যুদ্ধের তীব্রতা বেড়ে চলল। নারীকে দুর্বল ভাবাই তোমার সর্বনাশের কারণ। আমি শুধু এক নারী নই, আমি শক্তির আদিম উৎস, আমি মহাকাল, আমি মহাশক্তি। আজ তোমার অহংকার ভস্য হবে। মহিষাসুর এতে হাতি রূপে গর্জন করে বলে, এই সত্যি কিভাবে সম্ভব? আমার সাম্রাজ্য, আমার গর্ব সব শেষ হয়ে যাচ্ছে। দেবী দুর্গাও তখন প্রবল সাহসী। আজই তোমার বিনাশ হবে মহিষাসুর। ইতিমধ্যে চূড়ান্ত যুদ্ধের ফলস্বরূপ অবশেষে মহিষাসুর তার আসল মহিষ রূপে ফিরে আসে। দেবী তাকে পরাজিত করে। ধ্বংস এ নবজন্মের প্রতি অসুরের পতনে আর জেগে উঠুক মানবতার আলো। এভাবেই দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করলেন। সাহস, শক্তি এবং সত্যের জন্য তিনি চিরকাল স্মরণীয়। নারীর শক্তি এবং ন্যায়ের জয় চিরন্তন। কিন্তু সত্যি কি সমাজে অসুর নেই? আজও অসংখ্য মহিষাসুর অন্যায়, অবিচার, অত্যাচারের মধ্যে রয়ে গেছে। তবে সেই অসুরদের জন্যও আছেন দেবী দুর্গার মতো সাহসী নারীরা, যারা আত্মমর্যাদা ও ন্যায়ের জন্য লড়াই করেন এবং জীবনযুদ্ধে জয়লাভ করেন। মাতৃশক্তির উত্থান, সাহসী নারীর জয় আজও আমাদের অনুপ্রেরণা। আজকের গল্প প্রতিভার পুজো, লিখেছেন প্রিয়াঙ্কা দাস। এটি অনুরণন পাঠের নিজস্ব প্রতিবেদন। এই গল্পটির সত্য কেবল অনুরণন পাঠেই দেওয়া হয়েছে। গল্প পাঠে জয়শ্রী, চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পঞ্চমীর সকাল। সুমি পর্দাটা সরিয়ে জানলার কাছ দিয়ে দেখল ওদের হাউজিং সোসাইটির নাম শুভচিন্তন, আর প্রায় 10 বছর ধরে এখানেই দুর্গাপুজো হচ্ছে। কিন্তু এবার প্রথম থেকেই এমন বৃষ্টি, ঠাকুর আনতেও অনেক সমস্যা হয়েছে। কাল যখন ফাইনালি মণ্ডপে ঠাকুর এলো, সুমি ভেবেছিল আজ থেকে পুজো শুরু হবে, কিন্তু আজ আবার সকাল থেকে বৃষ্টি। একটানা না হলেও এই রোদ
তো এই বৃষ্টি, বিকেলে কি হয় কে জানে। অন্যান্য বছর এই সময়টা ওদের পুজোর 5 দিন ধরে চলে নানান রকম অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি, নাটক, ড্রয়িং কম্পিটিশন, এমনকি কুকিং স্টলও থাকে। সুমির মনটা কেমন একটা করে উঠল। সুমি স্বগত স্বরে বলে ওঠে, ধুর, এবারের সব প্ল্যানগুলোই না ভেস্তে যায়। এতগুলো ড্রেস, আড্ডা, ফাংশন, আনন্দ সব মাটি। ওদিকে কলিং বেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর অন্য ঘর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো। সুমির মায়ের কণ্ঠ শোনা যায়। এই সুমি, রাহি এসেছে। রাহি উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, কি রে, নিচে আসলি না? আমরা সবাই যে তোর জন্য অপেক্ষা করছি। সুমি হতাশ হয়ে উত্তর দেয়, কি করব বল, যা বৃষ্টি। রাহি তাকে অভয় দিয়ে বলে, আজ গান আর নাচের অনুষ্ঠান আছে, হোস্ট করছে আবিরদা আর রনিতা দি। সুমি জানতো, আর এই জন্যই সে আর নিচে যায়নি। রনিতাদি সারাক্ষণ আবিরদার পিছনে ঘুরে। যখন হোস্ট কে হবে তা ঠিক করা হচ্ছিল, সুমিরও ইচ্ছে ছিল, কিন্তু রনিতাদি আগে থেকেই এগিয়ে গেল, আর সবাই তাতে সায় দিল। আবিরদা তো বলেই দিল, রনিতা ইজ দ্য বেস্ট ফর হোস্টিং। সুমির মনটা খারাপ হয়ে গেল। আবিরদার চোখে তো আর তার কষ্টটা পড়ার কথা নয়। রনিতাদি সবার কাছে আইডল, দেখতে সুন্দর, ভালো নাচতে পারে, মডেলিং করে, আর কথা বলতে তো জুড়ি নেই। পড়াশোনায় ভালো ছিল, এখন একটা বড় প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করে। তাই সোসাইটির সবার কাছেই সে পারফেক্ট। মা বাবাও সুযোগ পেলেই ওর প্রশংসা করে, আর সুমিকে কথা শোন। তুই তো কিছুই করতে পারলি না। আগে সুমির খারাপ লাগতো, এখন আর লাগে না। কিন্তু আবিরদা যখন রনিতাদির সঙ্গে হেসে কথা বলে, তখন খুব রাগ হয় তার। স্বগত স্বরে সুমি তার বিরক্তি প্রকাশ করে বলে, ধুর, এই কলকাতা শহরে এতগুলো কমপ্লেক্স থাকতে এই রনিতাদিকে এখানেই থাকতে আসতে হলো। রাহি এবার সুমির ভাবনা থামিয়ে বলে, কি রে, কি ভাবছিস? চল, সবাই তোকে খুঁজছে। দ্বিধাগ্রস্ত সুমি তাকে জানায়, না রে, এখন যাব না, বিকেলে প্রোগ্রামে যাব, তুই যা। এই শোন, এসব আমি শুনছি না। রিয়া, নীলু, ঋতু, সাহেব, সোনাই, রিখিয়া, পিয়া, পৌষ সবাই তোকে নিচে ডাকছে। বলেছে তুই না নামলে দল বেঁধে এখানে চলে আসবে। মা বললেন, যা না, পুজোর দিনে এভাবে একা একা ঘরে বসে আছিস। মা আর রাহির জোড়াজুড়িতে সুমিকে শেষ পর্যন্ত যেতেই হলো, আর ওরা ক্লাব হাউসের দিকে এগিয়ে গেল। ওদিকে বৃষ্টি থেমে গেছে, শান্ত বাতাসের শব্দ শোনা যায়। ক্লাব হাউসে ঢুকতেই সুমি দেখল মাঝখানে রনিতাদি আর তার পাশে আবিরদা দাঁড়িয়ে আছে। রাহি এগিয়ে গেল। রাহি জানতে চায়, কি নতুন প্ল্যান হচ্ছে? নিশাদি বলেন, এই যে রনিতা দারুণ একটা আইডিয়া দিয়েছে, এবারে স্পেশাল প্রোগ্রামটা হবে। কি প্রোগ্রাম? রনিতাদি তখন গর্বের সঙ্গে জানায়, র্যাম্প ওয়াক। সবাই মিলে আমরা র্যাম্প ওয়াক করব, আর তারপর একজন উইনারকে বেছে নেওয়া হবে। এ কথা শুনে আবিরদা সুমির দিকে তাকিয়ে জানতে চায়, কি সুমি, সকাল থেকে কোথায় ছিলি বলতো? করবি তো র্যাম্প ওয়াক? আবিরদার কাছ থেকে এরকম প্রশ্ন শুনে রনিতাদি জোরের সঙ্গে হেসে উঠল। সুবি করবে র্যাম্প ওয়াক? আবির, আর ইউ সিরিয়াস? I mean, don't mind Shumi, but everything is not for everyone. তুই তো ঠিক করে হাঁটতেই পারিস না, হাঁটতে গিয়ে 10 বার পড়ে যাস, তুই র্যাম্প ওয়াক কী করে করবি বল? ওকে ওকে, আমি মানছি সুমি তোর মতো পারফেক্ট নয়, তার মানে তো এই নয় যে ও ওয়াক করবে না। তাছাড়া এটা আমাদের পুজো কমিটির একটা হেলদি কম্পিটিশন, এখানে সবার পার্টিসিপেট করাটাই ইজ ইম্পর্টেন্ট। রনিতাদি তখন তীক্ষ্ণ স্বরে বলে, একদমই নয়, আমি মানছি এটা একটা পুজোর প্রোগ্রাম, সুমি অন্য কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করবে। তাছাড়া আমি যে চ্যানেলটার হয়ে কাজ করি
তাদের আমি স্পেশাল প্রোগ্রামের জন্য ডেকেছি। সেখানে যাকে তাকে নেওয়া যায় না। স্টেজে উঠে ক্লাউনের মতো হাঁটার থেকে সেটা না করাই ভালো। আর তাছাড়া আমাদের অডিয়েন্সেরও তো একটা ইম্পর্টেন্স রয়েছে, তাই নয় কি আবির? হঠাৎ নতুন কণ্ঠস্বর শোনা যায়, দরজা খোলার শব্দ আসে কানে। কৃষ্ণেন্দুদা উৎফুল্ল হয়ে জানায়, শুনেছিস আমাদের সোসাইটি এবার শারদীয়ার সেরা সম্মানের জন্য সিলেক্ট হয়েছে। উত্তরে আশ্চর্যান্বিত হয়ে আবিরদা জিজ্ঞেস করেন, এটা তো খুব ভালো খবর, তুই কি করে জানলি? কৃষ্ণেন্দুদা তখন বলেন, আরে বাইরে পুজো কমিটির সবাই আলোচনা করছে। একটু আগে সোসাইটির সেক্রেটারি বিজয় আঙ্কেলের কাছে ফোন এসেছিল, কিন্তু ওরা একটা থিম চাইছে। আজকের বিকেলবেলাতেই কম্পিটিশন। এইটুকু সময়ের মধ্যে আমরা কী থিম ডিসাইড করব? রনিতাদি আগ্রহী হয়ে জানতে চায়, আর এই থিমের কী আছে? আমরা তো র্যাম্প শো অলরেডি অর্গানাইজ করছি, একটা রেড কার্পেট থিম করে দিই। এইবার কথা বলল সুমি। সুমিও তখন তার ইচ্ছের কথা প্রকাশ করে বলে, আমার মনে হয় তার চেয়ে অন্য কিছু করাই ভালো। র্যাম্প শো তো নিশ্চয়ই আরও অনেকেই করবে, আর ওটা তো কালচারাল প্রোগ্রাম। আমরা যদি আর্ট গ্যালারি থিম করি, আমার কাছে হাতে আঁকা বেশ কিছু ছবি আছে, আমি সেগুলো ফ্রেম করে আমাদের প্যান্ডেলের চারিদিকে লাগিয়ে দেবো। তাহলে বেশ একটা এক্সিবিশন মতো হবে। এ কথায় রনিতাদি ঠাট্টা করে হেসে উঠে বলেন, এই শোন, সব কিছুতে বড়দের মধ্যে কথা বলিস না। আর তুই তো এমন কিছু বড় আর্টিস্ট নোস যে তোর পেন্টিংয়ের এক্সিবিশন দেখে ওনারা ভাববেন এটা একটা আর্ট গ্যালারি, আর সঙ্গে সঙ্গেই আমাদের হাউজিং সোসাইটিকে ফার্স্ট প্রাইজটা দিয়ে দেবেন। আবির তার শান্তভাবে বাধা দিয়ে জানায়, সেটা হয়তো দেবে না, কিন্তু আমাদের কাছে আর কোনো রাস্তাও তো নেই। তাছাড়া একটা ফ্যাশন শো ফর্মালি অর্গানাইজ করতে অনেক সময় লাগে। তার থেকে ওর ছবিগুলো রেডি রয়েছে, ওগুলো শুধু ফ্রেম করে লাগাতে হবে। তাছাড়া আমি সুমির আঁকা দেখেছি, ও ভালোই আঁকে। আমার মনে হয় ওটাই বেটার হবে। তোরা সবাই কি বলিস? দেখ, আমার মনে হয় একটা ফ্যাশন শো এইটুকু সময়ের মধ্যে অর্গানাইজ করা খুব একটা সহজ নয়। আর সুমির আঁকাগুলো যখন রেডি আছে, ওটাই ভালো হবে। আবিরদা শান্তভাবে জানায়, তাহলে শোন, কৃষ্ণেন্দু, তুই বাইরে গিয়ে আঙ্কেলদের বলে দে যে আমাদের এবারের থিম হলো গিয়ে আর্ট গ্যালারি। প্যান্ডেলের মধ্যে আমরা সুমির আঁকাগুলো লাগিয়ে দেবো। আর রোহিত, শুভ, তোরা দুজন আমার সঙ্গে চল। সুমিদের বাড়িতে গিয়ে আমরা ছবিগুলো নিয়ে আসি। আমার একটা চেনা দোকান আছে, আমি কথা বলে দেখছি। আই গেস তাড়াতাড়ি ফ্রেম হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। সবাই ছুটল সুমিদের ফ্ল্যাটে ছবি আনতে। আমার তো মনে হচ্ছে প্যান্ডেলের দেওয়ালে এগুলো লাগালে একটা অন্যরকম গ্ল্যামার চলে আসবে। সুমি একটু লাজুক গলায় বলল, আসলে আমি মাঝে মধ্যে আঁকি শখের জন্য, কখনো ভাবিনি যে এগুলো কোনো কাজে লাগবে। সুমির শখের কথায় রনিতাদি মিথ্যে চাপা হাসি হেসে বলেন, ভালোই তো, শখ থাকাটা খারাপ কিছু নয়। তবে জানিস তো, এক্সিবিশন মানে কিন্তু খুব বড় দায়িত্ব। আঁকিবুকি দিয়ে ক্রাউড হ্যান্ডেল করা সহজ নয়। আবির তার সুমির দিকে তাকিয়ে তার প্রশংসা করে। ছবিগুলো খুব সুন্দর হয়েছে সুমি, আমার মনে হয় উই হ্যাভ আ চান্স টু উইন। সবার চোখে আনন্দের ঝিলিক, শুধু রনিতা একটু চুপচাপ দাঁড়িয়ে রইল। চল চল শুভ সাহেব, তাড়াতাড়ি করে পেন্টিংগুলোকে গুছিয়ে নে, দোকানে পাঠাতে হবে একটার মধ্যে। আমি কথা বলে নিয়েছি, একটায় পাঠিয়ে দিতে পারলে ওরা 4টে 4:30 নাগাদ ডেলিভারি করে দেবে। তারপরে সাজাতেও তো কিছুটা টাইম লাগবে আমাদের। রাহি উৎফুল্ল হয়ে, একদম সিনেমার মতো লাগছে, নায়িকার আঁকা ছবি দিয়ে আমাদের প্যান্ডেলের ভাগ্য খুলে যাবে। বিকেলের মধ্যে ছবিগুলো ফ্রেম হয়ে ফিরে এলো। এক এক করে প্যান্ডেলের ভিতর টাঙানো হলো। শঙ্খধ্বনি, ধূপের গন্ধ আর বৃষ্টির শব্দের মাঝে ছবিগুলো আলোয় ঝলমল করে উঠল। দেখো, পুরো প্যান্ডেলের রূপটাই বদলে গেছে, মনে হচ্ছে যেন আসলে একটা আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি। সবার চোখে আনন্দের ঝিলিক,
শুধু রনিতা একটু চুপচাপ দাঁড়িয়ে রইল। সে আসলে খারাপ কিছু করতে চায় না, কিন্তু অজান্তেই সুমিকে ছোট করার অভ্যাসটা মাঝে মাঝে বেরিয়ে আসে। আশা করি যদি কোনো বড় অতিথি আসে তারা যেন হতাশ না হন। রনিতাদের কথায় আবারও একই ব্যঙ্গের সুর। সুমি এবার আর কিছু বলল না, শুধু ছবিগুলো গুছিয়ে টাঙাতে লাগলো। তার ভেতরে ভেতরে একটা সাহস জন্ম নিচ্ছে। সোসাইটির সবাই এসে সুমির প্রশংসা করেছে, বাবা মাকে বলেছে, এত ভালো আঁকে সেটা তো আমরা জানতামই না। সত্যি তোমার মেয়ের আঁকা ছবিতে পুরো মণ্ডপটাই বদলে গেছে। সন্ধ্যে 8টার পর এলেন বিশেষ অতিথিরা। তারা মণ্ডপটা ঘুরে ঘুরে দেখলেন, নিজেদের মধ্যে কিছু আলোচনা করলেন। রনিতা দি সুমিকে আড়ালে ডেকে বলল, কি রে, কিছুই তো হলো না, কিছু বললেও না। এত কাঁচা হাতের কাজে কি আর আর্ট গ্যালারি সাজানো যায়? এখন দেখবি এই র্যাম্প ওয়াকের দৌলতেই আমরা প্রাইজটা পাবো। এরপর নাচ, গান, র্যাম্প ওয়াক সব কিছুই হলো। যথারীতি রনিতাদের পারফরমেন্স সবার নজর কাড়ল। জাজেসরাও খুব প্রশংসা করলেন। সব প্রোগ্রাম শেষ হলে একজন জাজ ঘোষণা করলেন, আজকের সব অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো লেগেছে, গান, নাচ আর বিশেষ করে র্যাম্প ওয়াক। এবার আমরা বিদায় নেব। আপনাদের হাউজিং সোসাইটি জিতলো কিনা সেটা আমরা ফোন করে আপনাদের সেক্রেটারিকে জানিয়ে দেব। আমি তো আগেই বলেছিলাম এর থেকে ফ্যাশন শোটা অর্গানাইজ করলে আমরা অনেক ভালো করতাম। কি আর করা যাবে, যদি প্রাইজটা আসে জাস্ট বিকজ অফ মাই র্যাম্প ওয়াক। আরও একবার রনিতাদি সুমিকে অপমান করে। সুমির মনটা আরও ভারী হয়ে গেল। সে চুপচাপ পুজো মণ্ডপ ছেড়ে ঘরে চলে গেল। পরের দিন সকালে সুমি শুনতে পেল মা তাকে ডাকছে। এই সুমি, ওঠ, আরে অনেক বড় একটা খবর আছে। কি খবর মা? একটু আগে বিজয় আঙ্কেল ফোন করেছিলেন বাবাকে, বললেন যে আমাদের সোসাইটি শুভচিন্তন প্রথম হয়েছে শারদীয় সম্মানে। জাজেসদের নাকি আর্ট গ্যালারি থিমটা খুব পছন্দ হয়েছে, তোর আঁকা ছবি ভীষণ পছন্দ হয়েছে ওনাদের। রাহি এবার বেশ জোরের সঙ্গে জানায়, কিরে, নিচে তো মিডিয়াতে ভর্তি, সবাই আর্টিস্টকে খুঁজছে, তোর ইন্টারভিউ নেবে, বুঝেছিস? তুই তো ফেমাস হয়ে গেলি রে। চল চল চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চল। নিচে যেতেই সুমি দেখতে পেল রিপোর্টার, ফটোগ্রাফার আর ক্যামেরা। আবিরদা আর সাহেবরা তাদের সামলাচ্ছে। আবিরদা সুমির দিকে তাকিয়ে জানতে চায়, কিরে, কাল মন খারাপ করে চলে গেলি যে? বলেছিলাম না তোর আঁকা ছবি বিরাট কিছু একটা করবে। দেখ কত মিডিয়া ওয়েট করে আছে তোর জন্য, তোর ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ? আমি এসব বিষয়ে কি বলবো, আমি তো কিছু জানি না, আগে তো কখনো দিইনি ইন্টারভিউ। আরে ঠিক আছে, আমরা সবাই আছি তো, চল। আবিরদা আবার সবটা সামলে নেয়। ষষ্ঠীর বিকেল, আজ মা দুর্গার বোধন। আশেপাশের বিল্ডিং থেকে অনেক দর্শক এসেছে এই বিশেষ আর্ট গ্যালারির থিম দেখতে। নিজেদের বিল্ডিংয়ের সবাই সুমির দারুণ প্রশংসা করেছে। বাবা মাও ভীষণ খুশি আজ, কিন্তু রনিতা দিকে তো কোথাও দেখা যাচ্ছে না। সুমি রাহিকে ফিসফিস করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলতো, রনিতাদি কোথায় গেল? ওকে দেখছি না। আরে রনিতাদি তো শুনলাম কোন মাসির বাড়ি চলে গেছে, ওখানে নাকি নিমন্ত্রণ ছিল। স্ট্রেঞ্জ, কত বছর ধরে পুজো হচ্ছে, কোনোদিন তো ওকে কোনো মাসির বাড়ি যেতে দেখিনি। 6 দিন তো এখানেই থাকে, আর ওই তো পুজোর মেন হাইলাইট। ওই তো সব ডিসাইড করে কীভাবে সাজানো হবে, কি প্রোগ্রাম হবে, কে কী করবে। ছাড় তো, আমার তো মনে হয় তোর এত প্রশংসাও সইতে পারছে না। এতদিন তো সবাই ওকেই পারফেক্ট বলে এসেছে, সেখানে হঠাৎ করে অন্য কাউকে নিয়ে এত মাতামাতি, সেটা ওর পক্ষে সহ্য করা কঠিন। খুব কম্পিটিটিভ তো। সুমি আর এসব নিয়ে ভাবলো না। এতদিন ধরে তার সামনে রনিতা দিকে নিয়ে সবাই কত প্রশংসা করেছে, সে তো এখান থেকে পালিয়ে যায়নি। সুমি মায়ের দুর্গাপূজায় মন দিল। মা দুর্গাকে খুব সুন্দর লাগছে। সুমির মনটা খুব ভালো লাগছে। এবারের পুজোটা অন্যরকম।
আবির তার পাশে এসে দাঁড়ালো। ঢাক আর কাসর বাজছে। আজকের এই বিশেষ দিনটা সে কখনো ভুলবে না। তার নিজের ছোট্ট জয়ে আর এই শান্ত হাসি, ছোট্ট মুহূর্তের আনন্দে, যা সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের গল্প 15 বছর এদিক ওদিক, লিখেছেন প্রিয়াঙ্কা দাস। এই গল্পটি আমাদের নিজস্ব প্রতিবেদন। এই গল্পের সত্য কেবলমাত্র অনুরণন পাঠকেই দেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প 15 বছর এদিক ওদিক। দিনটা দশমী, প্রতিমা বিসর্জনের দিন। চারপাশের উৎসবের কোলাহল তবু যেন অর্কর কানে এসেও পৌঁছাচ্ছিল না। ওদের পাড়ার মা দুর্গার বিসর্জন শেষ। মনে মনে অর্ক বলল, সেই ছোটবেলার আনন্দটা আর নেই। তার প্রিয় বন্ধু বুবাই, রিঙ্কু এখন কেউই এই শহরে থাকে না। কাল থেকে তারও একঘেয়েমির জীবন শুরু। অফিস, ক্লায়েন্ট হ্যান্ডলিং, বসের বকুনি, রাস্তার জ্যাম। মনে মনে অর্ক বলতে থাকলো, ধুর, যদি ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম। বড় হওয়ার জীবন আর ছোটবেলার জীবনের মধ্যে এত ফারাক কেন? যদি ঘুমাতাম আর সকালে উঠে দেখতাম সব আবার আগের মতো হয়ে গেছে। সেই ছোটবেলার কত মিষ্টি মধুর স্মৃতিগুলো আবার ফিরে পেতে পারতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কি আর করার আছে? এসব ভাবতে ভাবতেই অর্ক একটা সময় ঘুমিয়ে পড়ল। সকালবেলা পাখির ডাকে আর হর্নের আওয়াজে ঘুম ভাঙল তার। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো, হ্যাঁ, 11টা বেজে গেছে। বেলা 11টা? দেখি, মা আমাকে ডাকেনি? অর্ক অবাক। মা তো জানে সে রোজ সকাল 8টার সময় অফিস বেরোনোর জন্য তৈরি হয়। 6:30 থেকে 7টার মধ্যে উঠতেই হয় তাকে। এখান থেকে অফিস যেতেই তো 12টা বেজে যাবে এখন। মনে হচ্ছে তার বস তার জীবনের 12টাও বাজিয়ে ছাড়বে। বিছানা থেকে নেমে মাটিতে পা রাখতেই অর্ক দেখলো, এ কি, তার পা দুটো কেমন ছোট ছোট লাগছে না? অদ্ভুত। দ্রুত বাথরুমে গিয়ে আয়নাতে নিজেকে দেখেই সে চমকে উঠল। আয়নার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে অর্ক খুব ভালো করে চেনে। সে তারই নিজের প্রতিচ্ছবি, তবে এখনকার নয়, 15 বছর আগেকার, যখন সে স্কুলে পড়তো। এটা কি করে সম্ভব? আয়নার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আমি, কিন্তু এটা তো 15 বছর আগের আমি স্বপ্ন দেখছি না তো? নিজের মনেই বলে উঠল অর্ক। কোনো রকম ব্রাশ করে বাইরের ঘরে বেরিয়ে যেতেই দেখলো মা টেবিলে বসে সবজি কাটছেন। অর্ককে দেখে তিনি বলে উঠলেন, কি রে, বিজয়া দশমীর পর দিন এত বেলা করে ঘুম থেকে উঠলি? তোর বন্ধুরা তোকে কতবার এসে ডেকে গেছে মাঠে খেলতে যাওয়ার জন্য। মাকেও একটু অন্য রকম লাগছে যেন। এক ধাক্কায় অনেকটা বয়স কমে গেছে তার। খেলতে? কে ডাকতে এসেছিল? আর মানে আমার তো অফিস ছিল, সকালবেলা ডাকুনি যে তুমি? মা অবাক হয়ে বললেন, কি অফিস? কি সব মজা করছিস বলতো? সকালবেলা উঠে 15 বছরের ছেলে, তার নাকি আবার অফিস? যা, ব্রেকফাস্ট দিচ্ছি। আর শোন, বিকেলবেলা বাবা ফিরলে আমরা সবাই মিলে মামা বাড়ি যাব বিজয়ার প্রণাম সারতে। ব্রেকফাস্ট করতে করতে অর্কর মাথায় কেমন জানি সব গোল পাকিয়ে যাচ্ছিল। এটা কি স্বপ্ন? কিন্তু স্বপ্ন কি এত বড় হয় আর এত অ্যাকিউরেট? তখনই নিচ থেকে হঠাৎ আওয়াজ শুনতে পেল, এই অর্ক, এই অর্ক, অর্ক। বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলো বুবাই আর রিঙ্কু ওকে ডাকতে এসেছে। কিন্তু এ কি, বুবাই কোথা থেকে এলো? সে তো ব্যাঙ্গালোরে শিফট করে গেছে। আর রিঙ্কু, সেও তো বছর 5 ধরে দিল্লিতে থাকে। ওদেরকে কতটা ছোটও লাগছে। রিঙ্কুর হাইট তখন কম করেও 6 ফুট। আর ভাবতে পারলো না অর্ক। কোনো রকম খাওয়া শেষ করে নিচে নেমে গেল। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। বুবাই বলল, কিরে, তোকে কতবার ডেকে যাচ্ছি, উঠেছিস? খেলতে যাবি না? অর্ক বলল, বুবাই, রিঙ্কু, বুবাই তো
ব্যাঙ্গালোরে, রিঙ্কু তো দিল্লিতে। কি হচ্ছে? কি ব্যাপার বলো তো? তুই কলকাতাতে। বুবাই অবাক হয়ে বলল, ব্যাঙ্গালোর চলে যাব? আমার স্কুল এখানে, টিউশন এখানে, বাবা মা এখানে। আমি ব্যাঙ্গালোরে যাব কি করতে? এই, তোর কি হয়েছে বলতো? শোন, তোর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয়। বিসর্জনের দিন যা নাচলি, মনে হয় কটা স্ক্রু খুলে এদিক ওদিক পড়ে গেছে। বলল রিঙ্কু। তখন অর্কের মাথায় একটি প্রশ্ন এলো। সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, আচ্ছা, একটা কথা বলতো, এটা কোন বছর? 2009। সবাই মিলে ফুটবল মাঠের দিকে এগিয়ে গেল। অর্ক ভাবল, 2009, তার মানে এখন সে 15 বছরের। সত্যি কি না ভালো ছিল সেই সময়টা। হ্যাঁ, পড়াশোনার একটু টেনশন ছিল ঠিকই, কিন্তু আর কোনো টেনশন নেই। অফিস যাওয়ার কোনো তাড়া নেই। পুজোর পর শুধু বন্ধুদের সাথে খেলা, এর বাড়ি তার বাড়ি বিজয় আর প্রণাম সারতে যাওয়া, আর ভালো ভালো মিষ্টি, নাড়ু, লাড্ডু এসব খাওয়া। আর বেশি ভাবল না অর্ক। ওদের পিছন পিছন মাঠের দিকে এগিয়ে চলল। বেশ, সেই জীবনটা যদি সে আরেকবার উপভোগ করতে পারে, তবে সেটা খারাপ কি? হয়তো এটাই তার সেকেন্ড চান্স, আবার নতুন করে বাঁচার, নতুন করে জীবনটাকে উপভোগ করার। ফুটবল খেলা শুরু হলো। সবাই মিলে খেলতে শুরু করেছে। ফুটবল অর্ক বেশ ভালোই খেলতো। একসময় তার ইচ্ছে ছিল ফুটবল প্লেয়ার হওয়া, কিন্তু তার হলো কই। অফিসের এক কর্মচারী হয়েই থেকে গেল সে। সত্যি কতদিন পরে ফুটবল খেলছে, আবার সে দিনগুলো যেন ফিরে পেয়েছে সে। ছোটবেলার বন্ধুদের সঙ্গে খেলা, আড্ডা মারা, আর তার ফেভারিট ফুটবল, এসব ভাবতে ভাবতেই খেলতে থাকলো অর্ক। এত আনন্দ সে কতদিন পরে পেয়েছে। সত্যি মনে হচ্ছে যেন এই দিনটা কোনো দিনও না ফুরায়। এসবই ভাবছিল অর্ক, আর এমন সময় সমীর একটা শট মারল। বলটা খেয়াল করলো না অর্ক, এসে ডিরেক্ট লাগলো তার মাথায়। তারপরে সব অন্ধকার। সে যেন আচ্ছন্ন হয়ে গেল এক গভীর ঘুমের দেশে। চোখ খুলতেই দেখল নিজের বাড়ির খাটেই শুয়ে আছে সে। মাথাটা একটু ধরেছে যেন। মাথাটা ধরে উঠে বসল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5টা বাজে। বিছানা থেকে নামতে গিয়ে দেখল তার পাটা কেমন বড় দেখাচ্ছে না। দৌড়ে চলে গেল বাথরুমে। আয়নার সামনে দাঁড়াতেই দেখল এই মুখটা সে খুব ভালো করে চেনে। 30 বছর হয়ে যাওয়া, 5 ফুট 7 ইঞ্চি হাইটের সেই পরিচিত চেহারা। সে এখন আবার তার বর্তমান জীবনে। সেই 15 বছর আগের জীবন ছিল এক ক্ষণিকের, এক অসম্ভব সুন্দর স্বপ্ন। কিন্তু সত্যি কি স্বপ্ন? তার মাথাটা এখনো ঝিমঝিম করছে, যেন কোনো ফুটবল সত্যি এসে লেগেছে তার মাথায়। আজকের গল্প লক্ষ্মী এলো ঘরে লিখেছেন জয়শ্রী। গল্প পাঠে জয়শ্রী, গল্পের চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা। অশোকপুর গ্রামের শরৎ শেষের পূর্ণিমার রাত্রে। আজ লক্ষ্মী পুজো। গায়ের ঘরে ঘরে দীপ জ্বলছে, শঙ্খ বাজছে, আলপনা পড়ছে উঠোনে। সবাই মেতে আছে আনন্দ। কান্না ভরা কণ্ঠে মাধবীর মা বললেন, হায় মা লক্ষ্মী, চারিদিকে তোমার বন্দনা, আর আমার ঘরে এক মুঠো চালও নেই। মাধবী তার মাকে জানায়, দেখো মা, আমি সারা বছর ধরে টাকা জমিয়েছি। আজ বাজার থেকে শঙ্খ আনবো, আমাদেরও সুন্দর করে পুজো হবে। মাধবীর মা বলে ওঠেন, হ্যাঁ রে, তবে মনে রাখিস, মা লক্ষ্মীর আসল পুজো হয় ভক্তিতে আর দয়ায়। এরপর টাকা বুকে চেপে ধরে হাসি মুখে বেরিয়ে গেল মাধবী। হাটে আলো, প্রদীপ, ফুলের গন্ধ। মাধবী শক্ত করে টাকা ধরে হাঁটছে। ঠিক তখন আপা গলায় ভিখারিনী বলে ওঠেন, মা, একটু ভাত দে, একটা কাপড় দে, শীতে মরবো নইলে। মাধবী থমকে দাঁড়ালো, মনে দ্বিধা।
স্বগত কণ্ঠে বলে ওঠে, আমি কি এই টাকায় শঙ্খ কিনবো, নাকি এই টাকাগুলো ওনার হাতে তুলে দেব? ওনাকে দেখে তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি, আর গায়ের কাপড়টাও তো বেশ ময়লা ছিঁড়ে গেছে। আমি যদি এই টাকাগুলো ওনাকে দিয়ে দিই, তাহলে মা লক্ষ্মীর পুজো করা হয়তো আর হবে না, কিন্তু উনি কিছু খাবারও খেতে পারবেন, আর একটা নতুন শাড়িও কিনতে পারবেন। সিদ্ধান্ত নিল মাধবী। নিজের নতুন ওড়না খুলে বৃদ্ধার গায়ে জড়িয়ে দিল, হাতে গুজে দিল টাকা। স্বগত কণ্ঠে বলে ওঠে, এই নাও মা, তুমি খাবার কিনে নিও, গরম কাপড়ও কিনে নিও। মা লক্ষ্মী তোমাকে আগে নতুন কাপড়ে দেখতে চান। ভিজে চোখে ভিখারিনী তখন বলেন, আশীর্বাদ করি মা, তোর ঘরে সর্বদা আলো থাকুক, আর মা লক্ষ্মীর কৃপা তোর ওপর যেন সারা জীবন থাকে। রাতে পূজা শুরু হলো। চারিদিকে শঙ্খ বাজছে, কিন্তু মাধবীর ঘরে নেই আলো, নেই শঙ্খ। মা, আমাদের পুজো কি অসম্পূর্ণ রইল? মা লক্ষ্মী তখন আবির্ভূতা হয়ে উত্তর দেন, না রে, ভক্তির পূজা কখনো অসম্পূর্ণ হয় না। মনে রাখিস, ধূপ ফুলে নয়, মানুষের মনেই আমার আসন। জয় মা লক্ষ্মী, তুমি এসেছো মা? এই ঘর আমারই জায়গা। দুঃখ, দারিদ্র্য, কান্না এসবই আমার ভোগ। মা লক্ষ্মী, তুমি ভুল করে এখানে চলে এসেছো। মাধবী ভয় পেয়ে প্রশ্ন করে, তুমি তুমি কে? আমি আমি অলক্ষ্মী। যেখানে অভাব সেখানেই আমার আসন। মা লক্ষ্মী শান্ত সুরে বলে ওঠে, না অলক্ষ্মী, তুমি ভুল। যেখানে ভক্তি এবং করুণা আছে সেখানে আমার স্থান, তোমার কোনো স্থান নেই। মাধবী, এই নাও, এই প্রদীপ তোমার হাতে আমি তুলে দিচ্ছি। এটি প্রজ্বলিত করো। এর আলো তোমার ঘর ছাড়িয়ে গোটা গ্রাম আলোকিত করবে। মাধবী প্রদীপ হাতে নিয়ে একে একে প্রতিবেশীর ঘরে আলো জ্বালালো। গ্রামবাসীরা অবাক। এ কি মাধবী, তোর হাতে কোন আলোক জ্যোতি? তুই আমাদের গ্রামকে অন্ধকার থেকে আলোকিত করে দিচ্ছিস। তুই আমাদের লক্ষ্মী। আজ থেকে তুই আমাদের গ্রামের লক্ষ্মী। সত্যি তো, এই যে দেখবার মতো। চল চল চল, আমরা সবাই মিলে ওকে চাল ডাল ফল দিয়ে আসি। চাল ডাল ফল এনে দিল তার ঘরে। জয় মা লক্ষ্মী। মাধবী তখন ভিজে চোখে মা লক্ষ্মীর কাছে নিজের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। মা লক্ষ্মী, তুমি শুধু ধনের দেবী নও, তুমি দয়ার দেবী। মানুষের হৃদয়েই তোমার আসল পূজা। সেই রাত থেকে অশোকপুরের মানুষ বলে, যে রাতে মাধবী ভিখারিনীকে সাহায্য করেছিল, সেদিন স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন আমাদের গায়ে। এ কি আলো আর ঐক্যের জয়! না, এই গ্রামে আর আমার থাকা চলবে না। আমি চললাম। মা লক্ষ্মী শান্ত সুরে বলে ওঠেন, শোনো মাধবী, এবং শোনো জগতের সকল ভক্ত। ধন সম্পদ অলঙ্কার এসবই ক্ষণস্থায়ী। আমার প্রকৃত রূপ লুকিয়ে আছে মানুষের প্রতি মানুষের মমতায়, দানে এবং সহমর্মিতায়। যে গৃহে একজন ক্ষুধার্তকে খাদ্য দেওয়া হয়, যেখানে একজন শীতার্তকে আশ্রয় দেওয়া হয়, সেখানেই আমার স্থায়ী আসন। মনে রেখো, মানুষের সেবাই শ্রেষ্ঠ ধর্ম, এবং সেই ধর্মই আমার শ্রেষ্ঠ পুজো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। এইভাবেই অশোকপুরের লক্ষ্মী পুজোর রাতে আলো আর করুণার জয় হলো, আর অন্ধকারে চিরতরে হারিয়ে গেল অলক্ষ্মী।